প্লিজ লিভ। আজলান আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো। আজলান চলে যেতে অ্যাশ দরজা আটকে ফ্লোরে বসে পড়ল। কান্নায় ভেঙে পড়ল সে। যতই আজলানের সামনে সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক না কেন, ভেতর থেকে সে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। অ্যাশের রুম থেকে বেরিয়ে আজলান সোজা নিজের রুমে যায়। রুমে গিয়ে সে একে একে রুমের সব দামিয়ে ফুলদানিগুলো ভাঙতে শুরু করে। এত ভাঙচুরের আওয়াজ শুনে নিচ থেকে তার মম, রিভান আর অলিভিয়া চলে আসে। রিভান দৌড়ে গিয়ে আজলানকে ধরে ফেলে। কি করছিস ব্রো? হয়েছে কি? আমাকে ছাড় রিভান, আমি সব শেষ করে দেব। বলবি তো হয়েছেটা কি? রিভান, ওকে ছাড়ো। মিসেস জয়ী আদেশের সুরে বলল। রিভান মিসেস জয়ীর কথা শুনে আজলানকে ছেড়ে দিল। এবার বলো আইলান, কি হয়েছে? রুমে এই অবস্থা কেন হয়েছে? আজলান আমতা আমতা করে বলে, আসলে মম, আমি এঙ্গেজমেন্টটা করতে পারবো। কি? আজলান মিসেস জয়ীর কাছে এসে তার হাত ধরে বলল, মম প্লিজ বোঝার চেষ্টা করো, আমি এঙ্গেজমেন্টটা করতে পারবো না। মিসেস জয়ী আজলানের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললেন, আমি যখন বলেছি তখন তোমাকে এঙ্গেজমেন্টটা করতেই হবে। আমার কোনো নড়চড় হবে না আইলান। আজলান চিৎকার দিয়ে বলল, পারবো না, আমি কিছুতে এঙ্গেজমেন্টটা করতে পারবো না। মিসেস জয়ী চিৎকার দিয়ে বলেন। আইলান। আর কিছু বলার আগেই সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। মিসেস জয়ীকে পড়ে যেতে দেখে আজলান দৌড়ে ছুটে আসে। মম, কি হলো তোমার? মম, কথা বলছো না কেন? রিভান, তাড়াতাড়ি ডক্টরকে ফোন কর, আমি মমকে রুমে নিয়ে যাচ্ছি। ডক্টর, কি হচ্ছে মমের? মিস্টার আজলান, আমি আপনাকে আগেই বলেছিলাম উনি অসুস্থ, ওনাকে উত্তেজিত করবেন না। হয়তো উনি কোনো কারণে অনেকটাই উত্তেজিত হয়ে গিয়েছিল, যার কারণে এই অবস্থা। আমি মেডিসিন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। পরের বার থেকে খেয়াল রাখবেন যেন উনি কোনো কিছু নিয়ে উত্তেজিত না হয়। ওকে ডক্টর। ডক্টর চলে যেতে আজলান নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে সে কান্নায় ভেঙে পড়ল। পুরুষ মানুষদের নাকি কাঁদতে নেই, সেও কাঁদে না, কিন্তু আজকে জীবনের এমন একটা খাদে দাঁড়িয়ে আছে যেখান থেকে সামনে এগোনোও বিপদ, পেছনে ফিরলেও বিপদ। কি করবে সে? তার মাকে সুস্থ রাখতে হলে এই এনগেজমেন্টটা করতে হবে। আবার এনগেজমেন্ট হলে সে তার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। আজকে যেন তার নিজেকে অসহায় লাগছে। কি করবে সে? কাকে বেছে নিবে? মা নাকি ভালোবাসা? নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে তার। পুরো দিনটা আজলান আর অ্যাশ যে যার রুমেই কাটালো, দুজন দুজনের ভাবনা নিয়ে। কি হবে সামনে তাদের সাথে? যদিও রিবান একবার এসে অ্যাশের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু অ্যাশের কোনো সাড়া শব্দ না পেয়ে আবারও চলে গেছে। এনগেজমেন্টের দিন সকালবেলা অ্যাশ ঘুম থেকে উঠে নিচে নামতেই দেখে আজলান, অলিভিয়া, রিবান কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। কাল সারা রাত কান্না করার পরে সকালের দিকে তার একটু চোখ লেগে গিয়েছিল, যার কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। অ্যাশকে দেখে রিবান অ্যাশের কাছে এসে বলল, এই যে মিস অ্যাশ, আপনি কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান? অ্যাশ রিবানের কথা বুঝতে না পেরে বলল, মানে? আপনাকে সেই সকাল থেকে ডাকছি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আসলে কি? না, কিছু না। কেন ডাকছিলেন? আমরা এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে যাব, তার জন্যই ডাকছিলাম। ও আচ্ছা, তাহলে যান। আপনি যাবেন না? না, আসলে আমার শরীরটা তেমন একটা ভালো নেই, আপনারাই যান। বেশি খারাপ? আমি থেকে যাব? না না, দরকার নেই। আজলানের রিবানের অ্যাশের কথাবার্তা পছন্দ হলো না। সে জোরে বলল, কেউ যখন যেতে চাইছে না, তখন তাকে তো জোর করার কোনো মানেই হয় না। রিভান, তাড়াতাড়ি আয়, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আজলানের কথা শুনে অ্যাশ এক মুহূর্তের জন্য আজলানের দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই আবার চোখ নামিয়ে নিল। আজলানের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই সীমাবদ্ধ। রিবান আর কিছু বলল না। তারা তিনজনই শপিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিকেলবেলা অ্যাশ নিজের রুমে বসে কিছু একটা ভাবছিল। হঠাৎ কারো জুতোর আওয়াজ তার মনোযোগ কেড়ে নিল। দরজার দিকে তাকাতেই তার চোখ রিভানের হাসি মাখা মুখশ্রীতে আটকে গেল। আসবো? অ্যাশ হাসি মুখে উত্তর দিল, আপনাদেরই তো বাড়ি, ভেতরে আসার জন্য পারমিশন লাগে নাকি? রিভান ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তারপরেও একজনের পার্সোনাল এরিয়া ঢুকতে হলে তো পারমিশন নেওয়াই লাগবে, তাই না? তা ঠিক। রিভান অ্যাশের দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল। এটা নিন। অ্যাশ অবাক হয়ে বলল, এটা কি? শপিং ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে আছে এটা কি? খুলে দেখুন। অ্যাশ রিভানের হাত থেকে ব্যাগটা নিয়ে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি ঘন কালো রঙের জর্জেট শাড়ি।
একেবারে সিল্কি সফট, হালকা। শাড়ির পুরো শরীর জুড়ে ছড়ানো সূক্ষ্ম সিকুয়েন্স ও বেডেড কাজ, যা আলোতে ঝিকিমিকি করে ওঠে। পাড়ে রয়েছে গোল্ডেন জারদৌসি ও সিলভার থ্রেডের হ্যান্ড এমব্রয়ডারি নিখুঁত নকশা, যা শাড়িটাকে দেয় একটা রিচ গর্জিয়াস লুক। পালুটা অনেক বেশি গর্জিয়াস, লোই আর সীমার করা নিটের মতো চিকচিকে জর্জেট, যার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে বুটি ও সিকোয়েন্সের কাজ। একেবারে রাজকীয় সৌন্দর্য এনে দেয়। ব্লাউজ পিস কালো রঙে, হেভি এমব্রয়ডারি করা, ব্যাকলেস। শাড়িটা বের করে হাতে নিতেই অ্যাশের মুখ থেকে নিজের অজান্তেই ওয়াও শব্দটা বেরিয়ে এলো। কেমন? দারুণ। এটা কার জন্য? কার হাতে আছে? আমার। তাহলে অ্যাশ রিভানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জন্য? হুম। কিন্তু কিসের কিন্তু? পছন্দ হয়নি? না, তেমন কিছু না, কিন্তু আমি এটা নিতে পারবো না। তাহলে আজকে পার্টিতে কি পরবেন? মানে? আপনি যে কালকে আমার সাথে এই বাড়িতে এলেন, নিজের কোনো জামা কাপড় তো নিয়ে আসেননি, তাহলে এখন যেটা পরে আছেন এটা পরেই পার্টিতে যাবেন? অ্যাশ চুপ করে গেল। শপিং করতে গিয়ে এটা আপনার জন্য ভীষণ পছন্দ হলো। আপনাকে এই রংটাতে একটু বেশিই মানাবে, তাই নিয়ে এলাম। আশা করি আজকের পার্টিতে আপনি এটাই পরবেন। কিন্তু কোনো কিন্তু না। এই যে আমার কথা ভেবে কালকে আমার সাথে এই বাড়িতে এলেন, ভাবুন এইটা তার জন্য আমার তরফ থেকে আপনার গিফট। আর কোনো কথা নেই, আমি যাই, এখনো অনেক কাজ বাকি। এটা বলে রিভান চলে গেল, আর অ্যাশ শাড়িটা হাতে নিয়ে ভাবতে লাগলো পরবে কি পরবে না। অবশেষে ঠিক করলো সে এটাই পরবে। ড্রয়িং রুমের মাঝখানে তৈরি করা হয়েছে আজলান আর অলিভিয়ার এনগেজমেন্টের স্টেজ। স্টেজটা গোলাকার আকৃতির, 3 ধাপের সাজানো, যার উপরে সাদা সাটিন কাপড় দিয়ে কভার করা হয়েছে। ব্যাকড্রপে ফ্লাওয়ার ওয়াল, যেখানে সাদা, হালকা গোলাপি আর অফ হোয়াইট ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে। আর্ক আকৃতির গেট, তার মাঝে লেখা ফরএভার বিগেন্স, হ্যান্ডক্রাফটেড ক্যালিগ্রাফি স্টাইলে, আলো দিয়ে আলাদা করে হাইলাইট করা সবটা। স্টেজের মাঝখানে রাখা দুজনের জন্য বিশেষ চেয়ার, হাই ব্যাক সিংহাসন টাইপ, আইভরি রঙে কাভার্ড, কাঠে হালকা কারুকাজ। দুটো চেয়ারের মাঝখানে ছোট কাচের টেবিল, যেখানে রাখা এনগেজমেন্ট রিংয়ের ট্রে, সাদা মখমলের ওপরে রিং জোড়া রাখা, আর পাশে ছোট ফুলদানি। ঘরের চারপাশে আইভরি, গোল্ড আর পিচ রঙের সোফা সেট, প্রতিটি কুশনেও ছোট ছোট নকশা করা। অতিথিদের বসার জন্য সোনালী ফ্রেমের চেয়ার আর রাউন্ড টেবিল রাখা। টেবিলের ওপরে হালকা ফুলের সেন্টার পিস। কোথাও কোনো বাড়াবাড়ি নেই, সব কিছুই পরিশীলিত ও ব্যালেন্সড। ড্রয়িং রুমের এক পাশে রাখা হয়েছে ওয়েলকাম কর্নার, যেখানে অতিথিরা এলে তাদের জন্য ছোট ফুলের স্টিক, হালকা সুগন্ধি স্প্রে আর মেমেন্টো দেওয়া হচ্ছে। অন্য পাশে রাখা ফটো বুক, ব্যাকড্রপে ফুল ও কাপড়ের ডিজাইন, সঙ্গে লাইটিং ও একটি ফটো ফ্রেম, যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। আলোর ব্যবস্থা ছিল খুবই কমফোর্টেবল। ঝাড়বাতি ছাড়াও ছিল দেওয়ালে লাগানো ছোট ছোট আলো, আর মেঝেতে কয়েকটি ক্যান্ডেল স্ট্যান্ড। সব আলো একসাথে মিলিয়ে ঘরটা ছিল স্নিগ্ধ, উষ্ণ আর শান্ত। কোনো রঙই জড়া না, সবকিছু হালকা টোনে সাজানো। সবকিছুতেই যেন একটা আভিজাতে ছোঁয়া লেগে আছে। পুরো ড্রয়িং রুম জুড়ে অতিথিদের আনাগোনা। সকলে নজর কেড়ে রেখেছে ড্রয়িং রুমের মাঝখানে বসে থাকা কাপলটি, অলিভিয়া আর আজলান। অলিভিয়ার পরনে একদম রাজকীয় এক সাদা গাউন। গাউনটির কাপড় সফট স্যাটিন আর টুলে লেয়ারে সাজানো। সামনের অংশে বুক জুড়ে নরম অথচ ঝলমলে হ্যান্ড এমব্রয়ডারি করা, যেখানে ছোট ছোট ডায়মন্ড স্টোন বসানো, একটা একটা করে হালকা আলোতে ঝিকিমিকি করছে। গাউনটির হাতা ট্রান্সপারেন্ট, এলবো পর্যন্ত আসে, এবং সেখানেও হালকা স্টোন ও পুঁতির কাজ। কোমরের কাছে একটা মিনিমাল বেল্ট, যেটায় মাঝখানে একটা ডায়মন্ড ফ্লোরাল ব্রোচ। পিছনের অংশে গাউনের ট্রেন একটু লম্বা। গলায় পড়েছে সাদা গোল্ডেন ডায়মন্ড নেকপিস, সাথে ম্যাচিং কানের দুল। চুল খোলা, তাতে ছোট ছোট পার্ল পিন গুজে রাখা। আজলান পরেছে অফ হোয়াইট রঙের স্লিম ফিট কটন স্যাটিন শার্ট। শার্টের কলার আর কাপসে মিনিমাল ডায়মন্ড ডাস্ট ডিজাইন, যেটা আলো পড়লে হালকা ঝিকমিক করে ওঠে। বুকের একপাশে তার নামের আদ্য অক্ষর, ইংরেজি অক্ষরে ছোট ডায়মন্ড স্টিচ করা, খুবই স্টাইলিশ আর ক্লাসি। নিচে পড়েছে কালো সেমি ফর্মাল প্যান্ট, বেল্টে এক ফাইন হোয়াইট স্টোন সেট করা বাকল, হাতে সিলভার রিস্ট ওয়াচ, আর পায়ে চকচকে লেদার লোফার।
পুরো লুকটা মার্জিত স্টাইলিশ। হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে সকলেই তার দিকে তাকালো। অ্যাশ রিবানে দেওয়া শাড়িটা পরেছে সে। তাকে শাড়িটাতে এতটাই সুন্দর লাগছে যে কেউ চোখ ফেরাতে পারছে না। এতক্ষণ যারা আজলান আর অলিভিয়াকে দেখতে ব্যস্ত ছিল তারাও এখন এক দৃষ্টিতে অ্যাশের দিকে তাকিয়ে আছে। সবাইকে নিজের দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকাতে দেখে অ্যাশ কিছুটা ঘাবড়ে গেল। সে সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ল। রিবান তো অ্যাশকে দেখে হাঁ, তার দেওয়া শাড়িতে যে তাকে এতটা সুন্দর লাগবে তা সে কল্পনাও করতে পারেনি। সে সকলের মাঝখান থেকে অ্যাশের দিকে এগিয়ে গেল। অ্যাশের সামনে গিয়ে সে তার দিকে নিজের হাত বাড়িয়ে দিল। সবাই অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। রিবানের এসব কর্মকাণ্ড দেখে রাগে আজলানের মাথা ফেটে যাওয়ার উপক্রম। সে কোনো মতে চুপচাপ অলিভিয়ার সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। অ্যাশ একবার আজলানের দিকে তাকালো, পরক্ষণেই সে রিবানের হাতে হাত দিয়ে নিচে নেমে এলো। যদিও আজকের অনুষ্ঠানটা আজলান আর অলিভিয়ার, কিন্তু সবার আকর্ষণের মূল কারণ রিবান আর অ্যাশ। অ্যাশ নিচে নামতেই সকলেই যেন তার দিকে হুমড়ি খেয়ে পড়ল। কেউ তার চুলের প্রশংসা করছে, কেউ তার শাড়ির, আর কেউ বা তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। এসব দেখে অলিভিয়ার রাগে ফুঁসতে থাকলো। সবার মাঝখান থেকে রিবান অ্যাশকে নিয়ে স্টেজে অলিভিয়া আর আজলানের কাছে গেল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। রিবানের কথা শুনে সকলে স্টেজের দিকে তাকালো। কি করছিস রিবান তুই? ওয়েট ব্রো, এত তারা কিসের? বলছি তো। এটা বলে রিবান বলা শুরু করলো। রিবানের ব্যবহার আজলানের কাছে কিছুটা খটকা লাগলো। কি বলবি রিবান? আপনারা সকলেই জানেন আজকে আমার ভাই আর হবু ভাবির এঙ্গেজমেন্ট, কিন্তু আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। আজকে আমি আমার মনের কথা আমার প্রিয় মানুষটাকে জানাবো, তো ভাবলাম আপনাদের সকলের সামনেই জানাই। এটা বলে রিবান অ্যাশের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আই লাভ ইউ অ্যাশ। আমি তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে ভালোবাসে না। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি কখনোই তোমার ভালোবাসার অসম্মান হতে দেব না। সকলে এটা দেখে জোরে জোরে হাততালি দিল। অ্যাশ তো বিস্ময়ের চরম সীমায়। সে কখনো এটা ভাবতেই পারেনি। অপরদিকে এসব দেখে আজলান নিজের রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো। সে জানতো রিবান অ্যাশকে পছন্দ করে, কিন্তু আজকে যে রিবান এভাবে সকলের সামনে অ্যাশকে প্রপোজ করে দিবে সেটা সে কল্পনাতেও ভাবেনি। অ্যাশ রিবানকে কিছু বলতে যাবে তার আগেই আজলান কোনো কিছু না ভেবে সকলের সামনে দিয়ে অ্যাশের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এলো। অ্যাশ আজলানকে থামাতে চেয়েও পারল না। ঘটনাটা এতটাই দ্রুত ছিল যে কেউ কিছু বলারই সুযোগ পেল না। অলিভিয়া আর রিবান এখনো বোকার মতো স্টেজে দাঁড়িয়ে আছে। মিসেস জয় অসুস্থ থাকার কারণেই তার নিজের রুমে আছে, তার হাজব্যান্ডও সেখানে। ড্রয়িং রুমে তাদের অজান্তে কি ঘটে গিয়েছে সেটা সম্পর্কে তারা ঘুণা করেও টের পায়নি। কি করছেন আজলান? আমার হাত ছাড়ুন। আজলান রাগী স্বরে বলল, কেন, ও রিবানের কাছে যাবে? ও প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? আমি কি করব না সেটা আপনাকে বলবো কেন? আপনি আমার হাত ছাড়ুন। আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? ছাড়ুন। আজলান অ্যাশের কোনো কথা না শুনে তাকে নিয়ে গাড়ির ভেতরে ফেলল। হঠাৎ ধাক্কা দেওয়ার ফলে অ্যাশের হাতের কিছুটা অংশ ছিলে গেল, কিন্তু আজলানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে গাড়িতে উঠে ডোর লক করে দিয়ে গাড়ি ফুল স্পিডে চালানো শুরু করলো। আজলানের গাড়ি চালানো দেখে অ্যাশের ভয় লাগতে শুরু করলো। সে আজলানকে কখনো এতটা রাগতে দেখেনি। আজলান, গাড়ি আসতে চালান, ভয় লাগছে আমার। আজলান অ্যাশের কথা শুনে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। অ্যাশ ভয়ে চুপসে গেল। আজলানের গাড়িটি ধীরে ধীরে থামে বিশাল লোহার গেটের সামনে। স্বর্ণরঙা লোগোতে খোদাই করা সেরেনিটি প্যারাডাইস রিসর্ট। গার্ড ইউনিফর্মে দাঁড়িয়ে মাথা নিচু করে গেট খুলে দেয়। গাড়িটা ঢোকে। পাথরের পথ বেয়ে প্রবেশ করে এক রাজকীয় ল্যান্ডস্কেপে। চারপাশে সুসজ্জিত গার্ডেন, সুইমিং পুলের পাশে ঝর্ণার কলকল ধ্বনি, আর মাটির বদলে এখানে শীতল মার্বেলের ছোঁয়া। গাড়ি এসে থামে মূল বিল্ডিংয়ের সামনে। সাদার ক্রিম রঙে রাজপ্রাসাদের মতো এক স্ট্রাকচার। পিলার, সিলিংয়ের কারুকাজ আর কাচে মোড়ানো বেলকনি এক ঝলকেই বলে দেয় এটা সাধারণ রিসর্ট নয়। গাড়ির দরজা খুলে আজলান বের হয়। ঠোঁট শক্ত, চোখ ধূসর। সে নীরব। সে অ্যাশকে ঠান্ডা স্বরে বলে। অ্যাশ কিছু না বলে নেমে পড়ে। তার চোখে রাগ, অভিমান, ভয় সব মিলিয়ে এক রাশ কষ্ট। দুজনকে অভ্যর্থনা জানায় স্যুট পরা দুজন স্টাফ। রিসেপশন ছাড়াই সরাসরি রুমে নিয়ে যাওয়ার জন্য বিলাসবহুল ভিআইপি ব্যবস্থা। একটা কাচে ঘেরা করিডোর দিয়ে ওরা হেঁটে যাচ্ছে। নিচে মার্বেলের মেঝে, মাথার উপর ক্রিস্টালের ঝাড়বাতি। করিডোরে দুই পাশে
জলবাহার ফুলের সাজ, আর বাতাসে ভাসছে হালকা শিমুলের সুগন্ধ। লিফটে চেপে ওপরের ফ্লোরে পৌঁছায় ওরা। দরজা খুলে রুমে ঢোকার মুহূর্তটাই যেন নিঃশ্বাস আটকে দেয়। প্রাইভেট হানিমুন সুইট, রয়্যাল রিভার ভিউ সুইট। রুমটা বিশাল, দেওয়াল জুড়ে সাদা আর বেজ রঙের থিম। বড় মখমলের বেড, সাদা চাদর আর সিল্কের কুশনে ঢাকা। ছাদের উপর থেকে নেমে এসেছে পর্দা ঝোলানো বিলাসী ক্যানোপি। বাম পাশে পুরো দেওয়াল জুড়ে কাচ, সোজা নদীমুখী। বাইরে টেরেসে জ্যাকুজি, চারপাশে গ্লাস শেড, আর তার পাশে সাদা মার্বেলের ছোট টেবিল। 2 কাপে কফি, লাল গোলাপ আর শ্যাম্পেইনের বোতল রাখা। ডান দিকে ইনডোর সুইমিং পুল, নীল আলোয় আলোকিত। এক পাশে লাউঞ্জ চেয়ার, আরেক পাশে রোজ পেটাল ছড়ানো। ওয়াক ইন ক্লোজেটের পাশে অটো সেন্সর লাইট জ্বলে উঠছে ধীরে ধীরে। বাথরুমটা যেন আরেক রাজ্য। সাদা মার্বেলের বাথটাব, মোমবাতির আলো আর সাউন্ড সিস্টেমে চলছে নরম পিয়ানোর সুর। অ্যাশ চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার পাশে। আজলান হঠাৎ পেছন থেকে বলে ওঠে, এই রিসোর্ট, এই রুম সব বুকড এক রাতের জন্য, শুধু তোমার জন্য। তার গলা গভীর, কিন্তু ভেতরে যেন কোথাও একটা কাঁপন। আজলান অ্যাশের এক হাত টেনে রুমের ভেতরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। অ্যাশ এক ঝটকায় আজলানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। পাশে রাখা শ্যাম্পেনের বোতল হাতে নিয়ে বোতলে আঘাত করে বোতলটা ভেঙে ফেলে। বোতলের ভাঙা টুকরো আজলানের দিকে তাক করে বলে, আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবেন না। আজলান হালকা হেসে বিছানায় বসে পড়ে। কেন? আমি চাই না আমাকে এমন কেউ স্পর্শ করুক যে বিন্দু মাত্র ভালোবাসে না আমায়। আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো? যদি বলি করছি তাহলে? আজলান একটু বাঁকা হেসে হসপিটালের ঘটনা থেকে শুরু করে আজকে পর্যন্ত ঘটা সবটা অ্যাশকে খুলে বলল। সেদিনে অ্যাশে দেখা ঘটনা, তাকে কেন এনগেজমেন্টে রাজি হতে হয়েছে, সবটা। আজলানের কথা শুনে অ্যাশের হাত থেকে কাচের ভাঙা অংশ পড়ে গেল। আজলান যে তাকে ভালোবাসে আর তাকে এনগেজমেন্টের জন্য বাধ্য করা হয়েছে, এটা জেনে অ্যাশ স্তব্ধ হয়ে গেল। ঘরে বাতাস ভারী, বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক। জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় সাদা পর্দাটা অল্প দুলছে। ঘরের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা জমাট বেঁধে আছে, যেন সময় থেমে গেছে, কেবল নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। অ্যাশ ধীরে ধীরে আজলানের দিকে এগিয়ে আসে। তার পায়ের শব্দ নরম, অথচ প্রতিটা পা যেন পুরো রুম কাঁপিয়ে তুলছে। সে থামে আজলানের সামনে। সে কোনো কথা না বলে হাঁটু গেড়ে বসে পড়ে আজলানের সামনে। কান্নায় ভেঙে পড়ে সে। অ্যাশের হঠাৎ কান্না দেখে আজলান ঘাবড়ে যায়। কি হয়েছে? আমায় ক্ষমা করে দিন আজলান, আমি আপনাকে অবিশ্বাস করেছি। আপনি কতবার আমার সবটা বলতে চেয়েছেন। এটা বলে অ্যাশ আবারও কান্না করতে থাকে। আজলান অ্যাশের দিকে ঝুঁকে তার গালে হাত দিয়ে বলে, তুমি ক্ষমা চাওয়ার মতো কিছুই করনি। অ্যাশ হঠাৎ আঙ্গুল দিয়ে আজলানের হাঁটু স্পর্শ করে, ধীরে ধীরে বেয়ে ওঠে বুকের দিকে। আজলান চমকে ওঠে, চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কিন্তু কিছু বলার আগেই অ্যাশের ঠোঁট এসে থামে তার ঘাড়ে। একটা দীর্ঘ নরম অথচ দাবিময় চুম্বন। অ্যাশের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তার ত্বক, ঘাড়, চোয়াল, কানের পাশে। আজলান একটুখানি কাঁপে, দম আটকে আসে। হঠাৎ করে সে অ্যাশকে থামিয়ে দেয়, তাকে টেনে নেয় নিজের কোলে। চোখে আগুন, গলা গম্ভীর। আগুন নিয়ে খেলছো কিন্তু সামলাতে পারবে তো, নাকি আগের বারের মতোই ওয়াইন প্রয়োজন পড়বে? অ্যাশ আগের বারের কথা ভেবে সামান্য লজ্জা পেল। সে ফিসফিস করে বলল, আমি চাই আপনি আমায় ভাঙুন, নরম করে নয় আগুন হয়ে ছুঁয়ে যান। আজলান আর নিজেকে আটকে রাখতে পারে না। সাদা জিনিস ফেরাতে নেই, তাহলে পাপ হবে। এটা বলে সে অ্যাশের মুখ 2 হাতে ধরে এক ঝটকায় তার ঠোঁটে চেপে ধরে নিজের ঠোঁট। চুমুটা প্রথমে গভীর, তারপর ধীরে ধীরে বুনো হয়ে ওঠে। তার জিহ্বা অ্যাশের ঠোঁটের ভেতর ঢুকে পড়ে, গলা দিয়ে নেমে যায় দীর্ঘ একটা কাঁপুনির মতো। অ্যাশের চোখ বন্ধ হয়ে আসে, সে কাঁপছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। তবুও সে আজকে তার সবটা জুড়ে আজলানকে চায়। আজলান তাকে কোলে তুলে চাদরের উপর ফেলে দেয়। তার শরীর নত হয় তার উপরে। 2 হাত দিয়ে চেপে ধরে বিছানার 2 পাশ। চোখে উন্মাদনা, ঠোঁটে আগুন। সে চুমু খেতে থাকে, ঘাড়ি, গলায়, বুকের মাঝখানে। তার আঙ্গুল চলে যায় অ্যাশের কোমরে, নিচে ধীরে কিন্তু শক্তভাবে। অ্যাশ হাঁপাচ্ছে, তার শরীর বাঁকাচ্ছে উত্তেজনায়। সে চোখ বন্ধ করে আজলানের নাম ধরে ডাকে, ভাঙা কণ্ঠে, নিঃশ্বাসে মিশে। আজলানের হাত এবার অ্যাশের উড় বরাবর উঠে যায়। সে চাদর টেনে ফেলে দেয়। অ্যাশ বিছানায় আটশোয়া,
ঠোঁটে গভীর এক চুমুরেশ, নিঃশ্বাস ভাঙা, চোখ জল করছে। আজলান তখনও তার গায়ের উপর ঝুঁকে আছে, কিন্তু তার গলায় বুকে রক্ত যেন আরো গরম হয়ে উঠছে। অ্যাশ আজলানের চোখে চোখ রাখে, তারপর ধীরে হাত তুলে আজলানের বুক ছোঁয়, প্রথমে আঙ্গুলের ডগায়, তারপর একে একে ছুঁয়ে যেতে থাকে তার শার্টের বোতাম। প্রথম বোতাম খোলে, আজলানের নিঃশ্বাস গাঢ় হয়ে আসে। সে তাকিয়ে থাকে অ্যাশের ঠোঁটে, যেখানে এক ফোঁটা কামনার ফিসফিসানি জমে আছে। দ্বিতীয় বোতাম, তৃতীয়, প্রতিটা বোতাম খুলতে খুলতে অ্যাশের ঠোঁট একবার আজলানের গলায় স্পর্শ করে। একটা হালকা কিন্তু দাবিময় চুমুক। আজলান কাঁপে। শেষ বোতামটা এসে অ্যাশ একটু থামে, তারপর এক টানে পুরো শার্টটা খুলে নেয় আজলানের শরীর থেকে। শার্টটা পেছনে ছুঁড়ে ফেলে, নগ্ন বুকের মাঝে ঝিকিমিকি করছে চাঁদের আলো। অ্যাশের চোখ সেই বুকে আটকে থাকে, ঠোঁটে এক ধরনের অন্ধ উন্মাদনা। সে ফিসফিস করে বলে, আজকে আপনি পুরোটাই আমার আজলান। এটা বলেই পাশ থেকে শ্যাম্পেইনের বোতল এনে পুরোটা আজলানের শরীরে ঢেলে দেয়। দূরে ছুঁড়ে মারে বোতলটা, ঝনঝন শব্দ করে বোতলটা ভেঙে যায়। কারো সেদিকে নজর নেই। আজলান আর নিজেকে ধরে রাখতে পারে না। এক ধাক্কায় সে অ্যাশকে নিজের নিচে চাপা দিয়ে ফেলে। তার গরম নগ্ন বুক চেপে যায় অ্যাশের গায়ের সাথে। ঠোঁটে, ঘাড়ে, গলায় ফিরে আসে সেই আগুন, সেই জোয়ার। প্রতিটা চুম্বন, প্রতিটা ছোঁয়া যেন দাবিময়। অ্যাশ তার নখ বসিয়ে দেয় আজলানের পিঠে। ঠোঁট ভিজে, গলা শুকনো। সে ফিসফিস করে বলে, আপনি থেমে গেলে আমি ভেঙে যাব আজলান। আজলান নেশাক্ত কণ্ঠে বলে, তুমি আমার, শুধুই আমার। তার ঠোঁট নিচে নামতে থাকে, পেটের নিচে, উরুর মাঝখানে। চুম্বন হয়ে ওঠে বেপরোয়া, উত্তপ্ত আর পাগলাটে। অ্যাশের শরীর কাঁপে প্রতিটা স্পর্শে। তার ঠোঁট কেঁপে ওঠে, শরীর বেঁকে যায়। এক অজানা জোয়ারের মাঝে ভাসতে থাকে সে। দুজনে যেন একে অপরের মধ্যে ঢুকে যেতে চায়, দেহে নয় আত্মায়। ঘরটা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নিঃশ্বাসে, কাঁপুনিতে, গর্জনে, চাপা আর্তনাদে। হালকা রোদ পড়েছে জানালার ফাঁক গলে। পাতলা সাদা পর্দার ওপর রোদের চিকচিকে আভা, যেন স্বপ্নের পর্দা তুলে বাস্তবে ছুঁয়ে দিচ্ছে। ঘরের ভেতর একটা মিষ্টি সুগন্ধ, ক্যান্ডেল আর আতরের মিশ্র গন্ধে ভরে আছে সবকিছু। রাতের আবেশ এখনো রুমের কোনায় কোনায় লুকিয়ে আছে। বিছানার ওপরে নিঃশব্দে ঘুমোচ্ছে আজলান। শান্ত মুখ, বুকটা নিঃশ্বাসে ধীরে ধীরে ওঠানামা করছে তার। অ্যাশ তখনও জেগে। তার চোখে ঘুম নেই, কেবল গভীর এক তৃপ্তি, এক ধরনের অধিকারবোধ। সে চুপি চুপি উঠে বসে। পাশে পড়ে থাকা রাতের ভাঙা শ্যাম্পেইনের বোতলের কাচের টুকরোটা হাতে নেয়। সূর্যের আলোয় সেটা হালকা চকচক করে ওঠে। সে ঝুঁকে পড়ে আজলানের বুকের ওপর। গভীর ঘুমেই ডুবে থাকা আজলানের কিছুই টের পাওয়ার কথা না। নরম ধীরে ধীরে অ্যাশ কাছের ধারটা রাখে আজলানের বুকের বাম পাশে ত্বকের ওপর। নিঃশব্দে কাটে একটা অক্ষর, অ্যাশের নামের প্রথম অক্ষর। জলজল করে ওঠে আজলানের বুকের ওপর, রক্তের নরম রেখায়। আজলানের ভ্রু একটু কুঁচকে ওঠে, যেন ঘুমের মধ্যে ব্যথা টের পায়। অ্যাশ তখনও থেমে যায় না। আঙ্গুল দিয়ে আজলানের বুকে লেখা সেই রক্তমাখা অক্ষরটা ছুঁয়ে সে ফিসফিস করে বলে, এখন আপনি আমার, কে বলল আমার? তারপর কাজটা রেখে দেয় পাশে। একটা তুলোয় আলতো করে রক্ত মুছে, যেন ব্যথার উপর আবারও স্নেহের প্রলেপ দিচ্ছে। আজলানের ঘুম ভাঙতে সে ধীরে ধীরে উঠে বসে। ঘুম চোখে হাত দিয়ে মাথা চুলকে বুকের ওপর হাত রাখতে হঠাৎ থমকে যায়। তারপর চমকে তাকায় নিজের বুকে। এটা কি? সে চোখ বড় করে তাকিয়ে থাকে বুকের মাঝখানে আঁকা অক্ষরটার দিকে। এ লালচে দাগে আঁকা, একটু শুকনো রক্ত, একটু জ্বালা। আজলান চোখে বিস্ময়ের ভাব নিয়ে অ্যাশের দিকে তাকিয়ে বলে, তুমি এটা কখন করেছো? কেনই বা করেছো? অ্যাশ তখন বিছানার এক কোণে চুপচাপ একটু লাজুক মুখে বসে আছে, চোখ নিচু, ঠোঁট একটু কামড়ে ধরা, তবুও মুখে এক টুকরো দুষ্টু হাসির ছায়া লুকিয়ে। আজলান বিছানার আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে। খুঁজতে না খুঁজতে সে তার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যায়। বিছানার পাশেই হালকা রক্তমাখা এক টুকরো কাঁচ। আজলান কাঁচের টুকরোটা হাতে নিয়ে ঝাঁকি দিয়ে বলে, তুমি কি পাগল? শ্যাম্পেনের বোতলে ভাঙা কাঁচ দিয়ে আমার বুকে কেটেছ। কোনো নর্মালি ভালোবাসা জানো না তুমি? অ্যাশ একটু ফিসফিস করে বলে, আমি চাই না আপনার দিকে কেউ তাকাক, বিশেষ করে ওই অলিভ অয়েল। আমি চাই না সে ভুলেও ভাবুক আপনি তার কেটে দিয়েছি, যেন সে ছোঁয়ার আগেই আপনার আমার কথা মনে পড়ে। আজলান চোখ গোল গোল করে বলে, তাই বলে বুক কাটতে হবে? পাগলামির একটা মাত্রা থাকে। তুমি তো সবটা ছাড়িয়ে গিয়েছ। অ্যাশ তখন ঠোঁট ফুলিয়ে বলে, আপনি তো কালকে রাতে বললেন আপনি আমার,
তাই আমিও লিখে রাখলাম প্রমাণ সহ। আপনি তো জেগে থাকলে করতে দিতেন না, তাই ঘুমের মাঝেই করলাম। আজলান আশার দিকে ঝুঁকে গিয়ে বলে, তুমি জানো আমি কি করতে পারি এখন? কি? আমার নামের পুরোটা তোমার পিঠে লিখে দিতে পারি, দেখবে? অ্যাশ আজলানের কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়। প্লিজ না, ব্যথা লাগবে আমার। অ্যাশ আটকে ওঠে। আজলান অভিমানী সুরে বলল, আহা, আমার গায়ে কাটলে ঠিক, তোমার গায়ে বললেই ব্যথা। আমাকে কি তোমার মানুষ মনে হয় না? বাহ, দুনিয়ায় ন্যায় বিচার নেই। এটা বলে আজলান বাচ্চাদের মতো মুখ ভার করে বসে থাকে। অ্যাশ আলতো হেসে এগিয়ে আসে। আপনি রাগ করেছেন? কঠিন রাগ করেছে। ঠিক আছে, আপনি যখন রাগই করেছেন তাহলে তো আপনার সাথে আবার থাকা উচিত না। তাহলে বরং আমি রিভান্সের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিই, ভালো হবে না বলুন? আজলান এবার চোখ তুলে তাকায়, দাঁত কিড়মিড়িয়ে বলে, তুমি না আস্তে এক শয়তান। আমাকে কিভাবে জ্বালাতে হয় ভালোভাবে শিখে গেছো। তুমি তো জানোই তোমার জন্য আমি সব করতে পারি, সেখানে তো এটা সামান্য ব্যাপার। তোমাকে আমি এতটা ভালোবাসি যে তোমার দেওয়া এই ব্যথাটাও মিষ্টি লাগে। অ্যাশ হেসে বলল, তাহলে ঠিক আছে, পরের বার পুরো নামটা লিখে দিব বড় অক্ষরে। আজলান অ্যাশকে কাছে টেনে আলতো করে জড়িয়ে বলে, এই ক্ষত হয়তো শুকাবে, কিন্তু এটা তোমার শরীর থেকে কখনো মুছবে না, যেমন তোমার স্মৃতি আমার বুক থেকে কখনো যাবে না। হয়েছে, ছাড়ুন, এবার ফ্রেশ হতে হবে, বাড়ি ফিরতে হবে। কালকে ওভাবে বেরিয়ে আসলেন, আজকে জানি না কত কিছু সহ্য করতে হয়। এটা বলে অ্যাশ আজলানকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আজলান সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। বুকের ব্যথাটা কমছে না, বরং যেন একটু করে জ্বালা বাড়ছে। সে ব্যথাতু দৃষ্টিতে অ্যাশের দিকে তাকিয়ে বলল, ব্যথাটা জোরও লাগছে এখন, আর লাল হয়ে ফুটে গেছে। তুমি তো বলেছিলে হালকা কেটেছ। অ্যাশের মুখে তখন আতঙ্ক আর দুষ্টুমির মাঝামাঝি এক অদ্ভুত অভিব্যক্তি। সে বলে ওঠে, আমি তো ভেবেছিলাম শুধু একটু, মানে চিহ্ন রাখলাম আর কি। এত সিরিয়াস হবে আমি না বুঝিনি। আজলান গম্ভীর মুখে বলল, আমি তো বুঝছি, কিন্তু এই ভালোবাসার ছাপ নিয়ে এখন তো আমাকে ডাক্তার দেখাতে হবে। অ্যাশ তড়িঘড়ি করে বলে উঠল, কিন্তু আপনি যদি ডক্টরের সামনে জামা তোলেন আর উনি যদি জিজ্ঞেস করেন যে এটা কে করলো, আপনি কি তখন বলবেন এটা আমি করেছি? তাহলে তো উনি আমার মানসিক রোগ কি ভাববে? আজলান ঠোঁট কামড়ে কষ্টে হাসে। আমি বলবো আমার স্ত্রীর ভালোবাসা একটু বেশি গভীর, সরাসরি হৃৎপিণ্ডে আঘাত করে। কিছুক্ষণ পরে সকালে নাস্তা করে আজলান আর অ্যাশ হানিমুন সুইট থেকে বেরিয়ে পড়ে নিকটস্থ প্রাইভেট হসপিটালের উদ্দেশ্যে। রাস্তায় রিভান ফোন করলে অ্যাশ আর আজলান দুজনেই কিছুটা ঘাবড়ে যায়। ফোন ধরতেই ওপাশ থেকে রিভান বলে ওঠে, কই তুই? এই তো হসপিটালে যাচ্ছে। কেন? আজলান এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে অ্যাশের দিকে তাকিয়ে বলে, একটি বিড়াল আঁচড় দিয়েছে, তাই আর কি ভ্যাকসিন নেওয়ার জন্য যাচ্ছে। আজলানের কথা শুনে অ্যাশ মুখ ফুলিয়ে গাড়ির জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে থাকে। আজলান হালকা হেসে রিভানকে বলে, এটা জানার জন্য ফোন দিয়েছিলে? না, আসলে অ্যাশ কি তোর সাথে আছে? মানে কালকে তো তোরা একসাথেই বেরিয়ে গেলি। আমার সাথে আছে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরছি। এটা বলে আজলান রিভানের আর কোনো কথা না শুনে ফোন কেটে দিল। ডাক্তারের কেবিনে ঢুকে আজলান শার্টের বোতাম খুলে বুকটা ডাক্তারকে দেখায়। ডাক্তার একটু চশমা ঠিক করে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর চোখ কুঁচকে জিজ্ঞেস করে, এটা কি দিয়ে কেটেছেন? আজলান একটু কেসে নিয়ে হাসি মুখে বলে, শ্যাম্পেনের বোতলের কাছ দিয়ে। কেন? ডাক্তার চোখ বড় করে তাকায়। অ্যাশ মুখ নিচু করে বলে ওঠে, ভালোবাসার জন্য। ডাক্তার কিছুক্ষণ নীরব থেকে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভালোবাসায় ভয় না পেয়ে এভাবে অন্যের শরীরে কাটাকাটি করা যায়, বুঝি এখন। আগে জানলে আমি ইন্টার্নি করার আগেই প্রেম করতাম। তারপর সিরিয়াস হয়ে বলেন, দেখুন, এটা ইনফেকশনের জায়গা হয়ে যেতে পারে, প্রপার অ্যান্টিসেপটিক দিতে হবে, ড্রেসিং করব, আর এই রোমান্টিক ইনজুরি যেন পরবর্তীতে আবার সার্জারির কারণ না হয় সেটা খেয়াল রাখবেন। আজলান ডাক্তারের কথা শুনে মুখ চেপে হাসে। অ্যাশ চুপচাপ বসে আছে, একটু চোখ তুলে তাকায় না। লজ্জায় তার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে হচ্ছে। কেন যে সে এমন পাগলামিটা করতে গেল? ডাক্তার এখন তার সম্পর্কে কি ভাবছে? আজলানের ক্ষত চেক করার পর ডাক্তার মাথা নাড়িয়ে বলেন, দুজনেরই প্রেসক্রিপশন দিচ্ছি, একজনের জন্য অ্যান্টিবায়োটিক, আরেকজনের জন্য কন্ট্রোল ইউর প্যাশন ট্যাবলেট। ডাক্তারের কেবিন জুড়ে তখন অদ্ভুত এক মিলিয়ে যাওয়া হাসির শব্দ আর এক চিমটি লজ্জা। ভালোবাসার এক পাগলামি, যা চিহ্ন এখন বুকের মাঝখানে, আর স্মৃতি হয়ে রয়ে যাবে ডাক্তার ফাইলের এক অদ্ভুত নোটে, ইনজুরি বাই ইনফেকশন।
দাঁড়াও। রায়হান আফতাবের গর্জন যেন মুহূর্তেই বাতাস কাঁপিয়ে দিল। আজলান আর অ্যাশ সিঁড়ি বেয়ে উঠছিল, কিন্তু সেই ডাক শুনে দুজনেই থমকে দাঁড়ালো। কাল সারা রাত কোথায় ছিলে তুমি আজলান? আর এই মেয়ে, এই অ্যাশ তোমার সঙ্গে কেন ছিল? আজলান চুপ, ঠোঁট শক্ত করে দাঁড়িয়ে রইল। কি হলো, জবাব দিচ্ছ না কেন? নির্বোধের মতো কাজটা তুমি করলে কিভাবে? আমার প্রশ্নের উত্তর দাও। আসলে ড্যাড, আই নিড এ স্ট্রেট আনসার, নো এক্সকিউজ। তোমার জন্য গতকাল আমাদের মাথা সকলের সামনে নিচু হয়ে গেছে। মিস্টার আফতাবের চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরাও এসে জড়ো হলো ড্রয়িং রুমে। অ্যাশ নীরব মাথা নিচু করে আজলানের পাশে দাঁড়িয়েছিল। এই সময় অলিভিয়া এগিয়ে এসে অ্যাশকে এক টান দিয়ে আজলানের কাছ থেকে দূরে সরিয়ে দিল। আজলান সেটা লক্ষ্য করেও কিছু বলল না। এখন কোনো কথা বলেই পরিস্থিতি আরও খারাপ হতে পারে, সে জানে। মিসেস ড্রেক মুখে হাত চাপা দিয়ে বললেন, তুমি কি তোমার বাবা কি জিজ্ঞাসা করছে তুমি শুনছো না আইলান? আমাদের সারা জীবনের শিক্ষা কি এটাই ছিল তোমার জন্য? তোমার হবু বউকে রেখে সেক্রেটারির হাত ধরে পার্টি থেকে চলে এসেছো। অন্তত একবার চিন্তা করতে পারতে আমাদের মান সম্মানের কথা। চলো বাদই দিলাম আমাদের কথা, কিন্তু অলিভিয়া, ও কি করেছিল তোমার? তোমার জন্য ওকে কাল সকলের সামনে কতটা অপমান সহ্য করতে হয়েছে জানো? ওর পরিবারকেও তুমি অসম্মান করেছো। আজলান একবার চোখ তুলে মায়ের চোখে চোখ রাখলো, তারপর নিচু গলায় বলল, মম ড্যাড, আমি এখন এই বিষয়ে কিছু বলতে চাই না। মিস্টার আফতাব তেতে উঠে বললেন, তোমার চাওয়াতে কিছু যায় আসে না। তুমি কি মনে করো আমাদের সম্মান, আমাদের রেপুটেশন সব কিছুই মূল্যহীন? যখন যেটা মনে চায় সেটা করবে। স্মরণে রেখো, তুমি তোমার পরিচয়ে সকলের কাছে পরিচিত নাও। সকলে তোমাকে ড্রেক পরিবারের বংশধর, ড্রেক কোম্পানির উত্তরাধিকারী হিসেবেই চেনে। তুমি কিছু করলে যে আমাদের পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি হবে, সেটা তোমার খেয়াল রাখা উচিত ছিল। তুমি তো এতটা অবুঝ নাও তাহলে। আজলান চুপ। তার অভিব্যক্তি বলছিল অনেক কিছু, কিন্তু ভাষা যেন বন্ধ হয়ে গেছে। মিসেস জয় ড্রেক এবার অ্যাশের দিকে ফিরে বললেন, তুমি বলো অ্যাশ, কাল রাতে আইল্যান্ড তোমাকে নিয়ে কোথায় গিয়েছিল? অ্যাশ কিছু একটা বলার জন্য মুখ খুলতে আজলান এক ধাপ এগিয়ে এসে বলল। আমি বলছি, তার কণ্ঠে ছিল দৃঢ়তা। কালকে আমার একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট ছিল, খুব গুরুত্বপূর্ণ কিছু, যেটার জন্য আমাকে রাতভর কাজ করতে হয়েছে। আর সেই কাজের জন্যই আজকে আমার সঙ্গে থাকতে হয়েছে। মিস্টার আফতাব চোখ কুঁচকে বললেন, সিরিয়াসলি আজলান, একটা প্রজেক্টের জন্য তুমি এঙ্গেজমেন্ট নষ্ট করে দিলে? আজলান এবার মাথা সোজা করে চোখে চোখ রেখে বলল, ইয়েস ড্যাড, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। সেটা শুধু আমার ভবিষ্যৎ না, বরং আমার স্বাধীনতা, আমার চিন্তা আর আমার অস্তিত্বের প্রমাণ। আর অ্যাশও আমাকে সেটা সঠিকভাবে করতে সাহায্য করছিল। মিস্টার আফতাব হতবাক, মুহূর্তের জন্য কিছুই বললেন না। তোমার সঙ্গে আর কিছুই বলার নেই আমার। তুমি এখন বড় হয়ে গেছো, নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু মনে রেখো সব সিদ্ধান্তের একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে আজলান। এই কথা বলে মিস্টার আফতাব ধীর পায়ে রুম ছেড়ে চলে গেলেন। সবার মাঝে এক মুহূর্তে নীরবতা নেমে এলো। মিসেস ড্রেক হতবাক, আর আজলান সে দাঁড়িয়ে আছে মাথা সোজা করে, কিন্তু তার বুকের ভেতর চলছিল এক অদৃশ্য ঝড়। অ্যাশ একবার তার হাতটা ধরতে চাইল, কিন্তু আজলান ধীরে ধীরে সিঁড়ির দিকে পা বাড়ালো। ধীরে ধীরে ড্রয়িং রুম খালি হয়ে গেল। যে যার রুমে চলে গেল। অ্যাশ নিজের রুমের দিকে যাবে, তখনই একটা অদৃশ্য হাত তাকে এক প্রকার টেনে একটা রুমে নিয়ে গেল। আপনি? অ্যাশের সামনে রিবান দাঁড়িয়ে আছে। স্যার, আপনি আমাকে এইভাবে কেন নিয়ে এলেন? সরি, বাট আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে মিস অ্যাশ। ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ, বলুন। কালকের ব্যাপারটা নিয়ে কিছু ভেবেছো? কোন ব্যাপারে? ভুলে গেছো? রিবানের কথা শুনে অ্যাশ কালকে সন্ধ্যের কথা মনে করতে লাগলো। তখনই তার মনে পড়ে গেল রিবানের বলা কথাটা। এত কিছুর মধ্যে সে এই ব্যাপারটা বেমালুম ভুলতে বসেছিল। কি হলো, ভুলে গেছো? অ্যাশ আমতা আমতা করে বলল, না মানে রিভাল স্যার, আসলে দেখো অ্যাশ, আমি জানি তুমি কাউকে ভালোবাসো, অন্য কাউকে পছন্দ করো। আমি তোমার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু সে তোমার ভালোবাসার মূল্য দিচ্ছে না। একজনের জন্য নিজের জীবনটাকে থামিয়ে রাখার তো কোনো মানে নেই, তাই না? অ্যাশ নিশ্চুপ। সে কি বা বলবে? সে তো আর রিবানকে আজলানের কথা বলতে পারবে না, তাহলে হয়তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। কি হলো, কিছু তো বলো। দেখুন রিভান স্যার, আমি এই বিষয়ে এখন কোনো আলোচনা করতে চাচ্ছি না।
এটা বলে অ্যাশ চলে যেতেই নিচ্ছিল, কিন্তু রিবান তার হাত ধরে ফেলল। কি করছেন স্যার? ছাড়ুন। আগে আমার উত্তর দাও। এটা বলেই রিবান অ্যাশকে দেওয়ালের সাথে চেপে ধরল। বিশ্বাস করো অ্যাশ, আমি প্রথম যেদিন তোমাকে অফিসে দেখেছি ওই দিন থেকেই আমার মনে তোমার জন্য একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু তোমার তোমার ওই নিষ্পাপ মুখশ্রী আমি আমার মন থেকে মুছে ফেলতে পারিনি। আমি জীবনে কখনো কোনো মেয়েকে মনের কথা বলিনি, বলবো কি, কারো জন্য তোমার মতো ফিলিংসই আসেনি। আমাকে ছাড়ুন স্যার, আমি কিন্তু চিৎকার করবো। তুমি শুধু আমাকে উত্তর দিয়ে দাও প্লিজ। হ্যাঁ বলো, আমি সত্যিই তোমাকে অনেকটা ভালোবাসি। এই পৃথিবীতে আমার আপন কেউ নেই। আমি চাই তুমি আমার আপনজন হয়ে সারা জীবন আমার সাথে থেকো, সুখে দুঃখে আমার পাশে থাকো। অ্যাশ কিছু বলতে যাবে তার আগে আজলান রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রিবান আর অ্যাশকে এই অবস্থায় দেখে মুহূর্তে যেন তার মাথায় রাগ উঠে যায়। অ্যাশ আজলানকে দেখে মনে কিছুটা সাহস পায়। সে রিবানকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। আজলান অ্যাশের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে রিবানের দিকে তাকায়। রাগ মিশ্রিত কণ্ঠে রিবানকে জিজ্ঞেস করে, কি হচ্ছিল এখানে? আজলানের ঠান্ডা কণ্ঠস্বর রিবানকে যেন ভেতর থেকে নাড়িয়ে দিল। সে আমতা আমতা করে বলল, আসলে ব্রো তেমন কিছু না, আমরা জাস্ট কথা বলছিলাম। ওকে দেয়ালের সাথে চেপে ধরে কথা বলছিলে? আজলানের কণ্ঠে দৃঢ়তা। রিবান নিশ্চুপভাবে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? তোকে আমি সবসময় নিজের ছোট ভাইয়ের নজরে দেখেছি, আর তুই আজকে যেটা করলি সেটা আমি তোর থেকে আশা করিনি। কিন্তু ব্রো আমি ওকে ভালোবাসি, আমি শুধু ওর থেকে এটার উত্তরই জানতে চেয়েছি। তার জন্য বলছি গায়ে হাত দিতে হয়? সরি ব্রো। এখান থেকে যা। আজলানের কথা শুনে রিবান চুপচাপ রুম থেকে বের হতেই নিচ্ছিল। শোন, রিবান দাঁড়িয়ে পড়ল। আজলান কণ্ঠে গাম্ভীর্য এনে বলল, আজকে ওকে টাচ করলি ঠিক আছে, বাট নেক্সট টাইম যেন ওর দিকে তাকাতেও না দেখে। আমার মনে হয় না যে ও তোকে ভালোবাসত, আর আজকে যা করলি তাতে তো ও তোকে আরো শ্রদ্ধাও করবে না। ও তোর সেক্রেটারি, তুই ওকে নিয়ে এতটা পজিটিভ হচ্ছিস কেন? সময় হলে জানতে পারবি, এখন যেতে পারিস। রিবান আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে গেল। রিবান চলে যেতেই অ্যাশ এসে আজলানকে জড়িয়ে ধরল, মুখ গুজে দিল তার বুকে। আজলান এক হাত দিয়ে অ্যাশকে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে তার মাথায় হাত বোলাতে লাগলো। আজলান, আজলান শান্ত কণ্ঠে জবাব দিল, হুম। আপনি ভালোবাসেন আমায়? এখনো সন্দেহ আছে? বলুন, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। হুম। অ্যাশ আজলানের বুক থেকে মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে বলল, শুধু না, আমি আপনার মুখ থেকে আপনার মনের কথা জানতে চাই, আপনার অনুভূতিগুলো জানতে চাই। আজলান মুচকি হেসে বলল, সব অনুভূতি কি মুখে বলে বোঝানো যায়? কিছু কিছু জিনিস নিজের মন থেকে বুঝে নিতে হয়। তারপরেও আমি আজকে আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি কি ভালোবাসেন আমায়? আজলান হাতের বাঁধন শক্ত করে বলে, ভালোবাসি, অনেকটা ভালোবাসি। কতটা? নিজের থেকেও বেশি। যতটা ভালোবাসলে অন্য কারো চোখে তোমায় দেখলে আমার রক্ত গরম হয়ে যায়, ততটা। যতটা ভালোবাসলে মনে হয় তুমি কেবল আমার। তোমার চোখের দিকে তাকানোর অধিকারও যেন অন্য কারো না থাকে। তোমার নামটা অন্য কেউ বললেও সহ্য হয় না। তোমার স্পর্শ, তোমার গন্ধ, তোমার নিঃশ্বাস সবটুকু কেবল আমার হয়ে থাকবে চিরকাল। আমি ভালোবাসি এমনভাবে যেখানে প্রেমের সাথে একটু পাগলামি আছে, রক্তমাখা ঈর্ষা আছে, আর একটা ভয় আছে তোমাকে হারানোর। আমি যদি কখনো আপনাকে ছেড়ে চলে যাই? তুমি চাইলে ছেড়ে যেতে পারো, কিন্তু মনে রেখো তুমি কার ছিলে সেটা তোমার শরীরে মনে রাখবে চিরকাল। আমাকে ছেড়ে যাওয়ার পরে তোমার সাথে যা ঘটবে সেটার জন্য দায়ী থাকবে একান্তই তুমি নিজে। অ্যাশ নিশ্চুপ। বাদ দাও, তুমি রেস্ট নাও। আর হ্যাঁ, দরজা লক করে নিও। আমি চাই না আমার জিনিসের ওপর অন্য কারো কুদৃষ্টি পড়ুক। এটা বলে আজলান চলে যায়। আজলান চলে যেতে অ্যাশ দরজা লক করে বিছানায় গা এলিয়ে দেয়। রাত প্রায় 12টা। অ্যাশ সেই সকাল থেকে রুমের ভেতর বসে আছে, একটাবারের জন্য রুমের বাইরে যায়নি। আজলানের কড়া বারণ, যা লাগবে তাকে বলবে, কিন্তু রুমের বাইরে যাওয়া যাবে না যতদিন তারা ড্রেক ম্যানশনে আছে। অ্যাশ আনমনে শুয়ে শুয়ে আজলানের কথাই ভাবছিল। পুরো রুম অন্ধকার, সারাদিন শুয়ে বসে কাটানোর জন্য চোখে ঘুমও আসে না। হঠাৎ কিছু শব্দ হতেই অ্যাশ বিছানা থেকে উঠে চারদিকে তাকালো। রুমটা অন্ধকার থাকার কারণে অ্যাশ কাউকে ঠাউর করতে পারল না। হঠাৎ কেউ একজন তাকে জড়িয়ে ধরল। সে চিৎকার দিতে যাবে তার আগেই তার চোখের সামনে আজলানের মুখ ভেসে উঠল।
অ্যাশ ফিসফিস করে বলল। আ- আপনি এত রাতে এইখানে? আজলান অ্যাশের কাঁধে চিবুক ঠেকিয়ে বলল। খেতে পেয়েছে বউ। তো কিচেনে যান, আমার এখানে কি? আজলান অ্যাশের ঘাড়ে মুখ গুজে বলল। খাবার তো এখানে। অ্যাশ আজলানের কণ্ঠে দুষ্টুমির আভাস পেয়ে তাকে ঠেলে দূরে সরিয়ে দিল। সরুন তো, রাত বেরোতে এমন নাটক ভালো লাগে না, ঘুমোবো আমি। এটা বলে অ্যাশ বেলকনির দিকে গেল। আহ! অ্যাশের চিৎকার শুনে আজলান দৌড়ে বেলকনিতে এলো। আজলানকে দেখে অ্যাশ জড়িয়ে ধরল। অ্যাশকে দেখে মনে হচ্ছে সে ভীষণ ভয় পেয়েছে। এই অ্যাশ, অ্যাশ, বেব, কি হয়েছে? অ্যাশের কোনো সাড়া শব্দ নেই। অতিরিক্ত ভয়ে সে সেন্সলেস হয়ে যাচ্ছে। কিন্তু আজলানের কিছুতেই মাথায় ঢুকছে না অ্যাশ কি দেখে এতটা ভয় পেয়ে গেল। সে অন্য কিছু না ভেবে অ্যাশকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। গ্লাস থেকে কিছুটা পানি নিয়ে তার চোখে মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর অ্যাশের জ্ঞান ফিরল। চোখ মেলে আজলানকে চোখের সামনে দেখতে অ্যাশ তাকে জড়িয়ে ধরল। আজলান তাকে জড়িয়ে ধরে শান্ত করল। কি হচ্ছে অ্যাশ? এত ভয় পেয়ে গেলে কেন? আমি তো রুমে ছিলাম। তাহলে? অ্যাশ ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল। আজলান, ওখানে বেলকনিতে একটা লোক ছিল। মানে কি বলছো? লোক আসবে কোত্থেকে? এই রুমেতে তুমি আর আমি ছাড়া কেউ ছিলাম না। বিশ্বাস করুন আজলান, আমি নিজের চোখে দেখেছি ওখানে কেউ একজন ছিল। ল- লোকটার হাতে বন্দুকের মতো কিছু একটা ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমায় বিশ্বাস করুন প্লিজ, আমি মিথ্যে বলছি না, কেউ ছিল ওখানে। অ্যাশকে এতটা ভয় পেতে দেখে আজলান তাকে শান্ত করার চেষ্টা করলো। প্যানিক করো না বেবি, আমি দেখছি ব্যাপারটা। এখানে কেউ কিভাবে আসবে বলো? তাও আমি দেখছি। তুমি ঘুমানোর চেষ্টা করো। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আজলান, কোনো কিন্তু না, ঘুমাও, আমি আছি তো। এটা বলেই আজলান অ্যাশের মাথায় হাত বোলাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে অ্যাশ ঘুমিয়ে গেল। অ্যাশকে যত যাই করে আজলান সান্ত্বনা দিক না কেন, আজলানের মাথায় কিছুতেই আসছে না কে অ্যাশের রুমে আসবে। অ্যাশকে সে পুরোপুরি বিশ্বাস করে। সে যে মিথ্যে বলতে পারে না তাও জানে। আর সব থেকে বড় কথা, বেলকনিতে সে অপরিচিত কারো পারফিউমের ঘ্রাণ পেয়েছিল। কিন্তু কে তার ক্ষতি করতে চাইবে? অ্যাশ তো এখানে তেমন কাউকেই চিনে না। আদৌ কি লোকটা অ্যাশের ক্ষতি করতে এসেছিল নাকি আজলানের? কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে তার কোনো শত্রু নেই বললেই চলে। তাহলে তাহলে কি কেউ আজলান ড্রেকের মুখোশের আড়ালে থাকা পরিচয়টা জেনে গেল? আজলান রুম থেকে বেরিয়ে বেলকনিতে গেল। জ্যাককে ফোন দিয়ে ড্রেক ম্যানশনের সকল সিসিটিভি ফুটেজ ভালোভাবে চেক করতে বলল। ফোন রেখে হাতে একটা সিগারেট নিল। সে সব সময় এটা খায় না। যখন কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকে তখন তার এটার প্রয়োজন হয়। যদিও এই বদ অভ্যেসটা সে প্রথম যেবার বিডিতে গিয়েছিল তখন সেখান থেকে আয়ত্ত করে ফেলেছিল। কিছুক্ষণ পরে আজলানের ফোনে জ্যাকের ফোন আসলো। সে হাত থেকে জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে ফোন তুলল। জ্যাকের কাছ থেকে সে এমন কিছু শুনলো যার কারণে তার মুখভঙ্গি শক্ত হতে শুরু করলো। সে বাঁকা হেসে বলল, আগুন নিয়ে খেলতে এসেছিল, এখন তোকে চলতেই হবে। যেখান থেকে পারিস ওকে খুঁজে আমাদের অতীতে চালায় নিয়ে আয়। এত কষ্ট করে বাড়িতে এলো, জামাই আদর তো করতেই হবে। আজলানা জ্যাক আবারও সেই ডেথ সেলের সামনে, সে নৃশংসতায় ভরা জায়গায়। আবারও আজ কারো মৃত্যু হবে এখানে। না না, মৃত্যু না, নৃশংসভাবে অত্যাচার করা হবে তাকে। সে নিজে তার মৃত্যু কামনা করবে। প্রতিনিয়ত এখানে সেই সব লোকেদের মৃত্যুদণ্ড দেওয়া হয় যারা পৃথিবীর আবর্জনা। যদিও এই মহৎ কাজের সাথে অনেক দেশের অনেকে যুক্ত, কেউ সশরীরে, কেউ বা অন্য কোনোভাবে, কিন্তু সকলের মাস্টার মাইন্ড হচ্ছে মিস্টার ড্রেক ওরফে আজলান ড্রেক। দুনিয়ার মানুষের সামনে আজলান ড্রেক একজন সফল ব্যবসায়ী হলেও রাতের আধারে সে হয়ে যায় মিস্টার ড্রেক। তার এই দুমুখ পরিচয় প্রায় সকলের কাছে অজানা। তার এই পরিচয় সকল দুর্নীতিবাজদের জন্য ভয়ের আরেক নাম। তার এই পরিচয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে পৃথিবী থেকে সকল আবর্জনাকে দূর করা, সকল দুর্নীতিকে প্রতিরোধ করা, যারা খারাপ কাজের সাথে যুক্ত তাদের মনে মৃত্যু ভয় সৃষ্টি করা। আর এই কাজের জন্য তার একমাত্র বিশ্বস্ত সঙ্গী জ্যাকসন কায়নাথ ওরফে জ্যাক। ডেথ সেলের দরজা খুলে গেল এক বিকট শব্দে। থমথমে নিস্তব্ধতা ভেদ করে ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো দুজন সুঠামদেহী পুরুষ, আজলান আর জ্যাক। ঘরটা ছিল সম্পূর্ণ সাউন্ড প্রুফ। চারদিকে কালো ধাতব দেওয়াল, যার গায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ সাদা আলোয় ধূসর হয়ে উঠেছে। ঘরের মাঝখানে বসেছিল একটা মানুষ, না বলা ভালো একটা ধ্বংসপ্রাপ্ত মাংসের খাঁচা। তার চোখ ছিল বাঁধা, মুখে গুজে দেওয়া এক ধরনের লোহার মাস্ক, যাতে চিৎকার করলেও বাইরে কেউ শুনতে না পারে।
হাত পা শিকলে বাঁধা, এমনভাবে যে নড়ারও উপায় নেই। আজলান ধীরে ধীরে ছেলেটার সামনে এগিয়ে গেল। তার হাতে ছিল এক জং ধরা ধারালো ব্লেড। জ্যাক পেছনে দাঁড়িয়ে, মুখে একটা নিঃসঙ্গ হাসি। আজলান কণ্ঠে হিংস্রতা এনে বলল, তোর শরীরটা আজকে ক্যানভাস হবে, আর আমরা এঁকে যাব প্রতিটি কষ্টের রেখা। তুই আগুনে হাত দিতে চেয়েছিলে, এখন পড়বি। তোর বাপকে মেরেছিলাম আমার ভালোবাসার মানুষকে ভয় পাওয়ানোর জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য। দেখ, ভালো করে দেখ, এখানে মেরেছিলাম। বিশ্বাস কর, অনেক কষ্ট পেয়েছিল তোর বাপ। যা, বিশ্বাস করার দরকার নেই, উপলব্ধি কর। তুই তোর বাপের দেখানো পথে হাঁটতে চেয়েছিলি, তাই না? আমার অস্তিত্ব, আমার ভালোবাসাকে আঘাত করতে চেয়েছিলে, তাই না? আজকে তোর শরীরে এই হাত দিয়ে কতগুলো আঘাত করব তা তুই ভাবতেও পারছিস না। তোর অবস্থা দেখে মৃত্যুও ভয় পাবে। এটা বলেই আজলান বিশ্রীভাবে হাসি দিল। তার হাসির ঝংকারে পুরো ডেড সেল কেঁপে উঠল। শুরু হলো তার নৃশংসতায় ভরা অত্যাচার। সে ছেলেটার হাতটা ধরে খুব ধীরে ছুরির ফলা চালালো নখের নিচে। প্রথমে একটা নখ, তারপর এক ঝটকায় সেটা উঠিয়ে নিল। একটা চাপা গোঙানির শব্দ ভেসে এলো মাস্কের নিচ থেকে। দেহটা ছটফট করতে চাইল, কিন্তু শিকলের বাঁধন তাকে কেবল আরেকটু বেশি কাঁপিয়ে তুলল। জ্যাক এগিয়ে এলো এবার। এক হাতে স্টিলের প্লায়ার্স, অন্য হাতে একটা বাটারিং হ্যামার। সে দ্বিতীয় নখটা তুলল এমনভাবে যেন একটা ফুলের পাপড়ি ছিঁড়ে ফেলছে, কিন্তু এখানে ছিল শুধু রক্ত, হাড় আর আতঙ্কের স্পন্দন। এক এক করে 10টা নখ তুলে নেওয়া হলো। প্রত্যেকবারে ছেলেটার শরীর কেঁপে উঠছিল এক অসহনীয় ধাক্কায়। রক্ত ঝরছে জমাট বেঁধে, নখের জায়গা থেকে রক্ত ফিনকি দিয়ে চারপাশের কংক্রিটে ছড়িয়ে পড়ছে। জ্যাক হঠাৎ হেসে উঠল। এই শরীরটা তো এখনই গলে যাচ্ছে স্যার। সে এক বোতল অ্যাসিড খুলে আজলানকে দিল। আজলান ধীরে ধীরে ছেলেটার বাম বাহুর ওপরে কয়েক ফোঁটা ফেলে দিল। সঙ্গে সঙ্গে চামড়া গলে গিয়ে ধোঁয়া উঠতে লাগলো। সেই গন্ধটা পোড়া মাংসের, জীবন্ত চামড়ার, রক্তের সাথে জ্বালানির মিশ্র গন্ধ পুরো ঘরকে আরো ভারী করে তুলল। ছেলেটা তখন আর কাঁদছিল না, কাঁদারও শক্তি ছিল না। শুধু জ্যাক আর আজলান দেখলো তার চোখের কোণ দিয়ে শুকিয়ে যাওয়া পানি আর রক্তের দাগ। আজলান এবার তার চোখের উপর থেকে কাপড়টা সরিয়ে ফেলল। ছেলেটার চোখ যেন কথা বলছিল। দয়া করো, শেষ করে দাও আমাকে। আমার ভুল হয়ে গেছে, বড্ড পাপ করে ফেলেছি আমি, যে পাপের মূল্য নিজের জীবন দিয়ে দিচ্ছি। কিন্তু তারা তো দয়া করতে আসেনি। জ্যাক তার ছুরিটা বের করলো, কাঁধ চেপে ধরে চোখের ঠিক পেছন দিকটা চিরে চোখের বল টেনে বের করে আনলো। একটা চোখ রক্তমাখা নড়াচড়া করছিল এখন তার নিজেরই মুখের সামনে। আরেকটা চোখও ঠিক একইভাবে উপড়ে নেওয়া হলো। সে তখন অন্ধ চিরতরে। তারপর এবার আজলান ছেলেটার বুকের উপর বসে পড়ল। ছুরি দিয়ে আস্তে আস্তে বুকে কাট দিতে লাগলো, এত ধীরে যেন প্রতিটি সেন্টিমিটারে সে অনুভব করতে পারে নিজের চামড়া কাটা, মাংস ফাটা, হাড়ে ছুরি ঠেকার শব্দ। আজলান বলল, তোর কত বড় কলিজা যে তুই আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার জানের কাছে পৌঁছে গেছিস। তোর কলিজা দেখতে চাই, বেঁচে থাকতে দেখতে চাই। আর জ্যাক নিচু হয়ে তার মুখে গুজে দিল লোহার বল। তাতে আর চিৎকারও করা যাবে না। বুক কেটে আজলান যখন কলিজায় পৌঁছালো তখনও ছেলেটা কাঁপছিল। তার হৃৎপিণ্ড চলছিল, চোখ উপড়ানো, মুখে কান্না আর ঘাম ঝরছিল একসাথে। কলিজাটা ছিঁড়ে আজলান নিজের হাতে তুলে নিল, মুখের কাছে এনে বলল, দেখ, এটা তোর অপরাধের মূল্য। তারপর সেই কলিজাটা ঠুসে দিল ছেলেটার নিজ মুখে। ছেলেটা তখন মৃত না হলেও মৃত্যুর চেয়েও গভীর কষ্টে ছিল। তার পা দুটি এবার ছেঁড়া হলো হ্যামার দিয়ে। একটা একটা করে হাড় থেতলে ফেলা হলো, তর্জনী কেটে ফেলা হলো। এক একটা করে শরীর থেকে চামড়া কাটা হতে থাকলো পিঠে, যেন কেউ রক্তমাখা পোশাক খুলছে তার শরীর থেকে। শেষে যখন মনে হলো আর কোনো প্রতিউত্তর নেই, তখনও আজলান থামেনি। তার চোখে এখনো জমে আছে একটা অদ্ভুত ঠান্ডা আগুন। সে জানে শুধু শাস্তি দিলেই চলবে না, এ মৃত্যুর কোনো ছায়াও যেন না থাকে পৃথিবীর বুকে, সে ব্যবস্থা করতে হবে। সে ধীরে ধীরে ঘরের এক কোণে এগিয়ে গেল। সেখানে একটা স্টিলের পাত্র রাখা, যার ভেতর ছিল লিকুইড অ্যালফা, এক ধরনের বিশেষ অ্যাসিড যা আণবিক গঠন পর্যন্ত গলিয়ে দিতে পারে। মাংস, হাড়, দাঁত, এমনকি
হাড়ের গাঁটের শিরা উপশিরাও। জ্যাক এসে আজলানের পাশে দাঁড়ালো, মুখে শান্ত হাসি, চোখে রক্তমাখা ঘৃণা। সেও এখন অভ্যস্ত এই নৃশংসতায়। আজলান জ্যাকের দিকে তাকিয়ে বলল, এই ছিল সেই স্মৃতি, মৃতদেহ, মৃত প্রমাণ, আর কিছু থাকবে না। তারা দুজনে মিলে সেই দেহটাকে তুলে আনলো, রক্তে ভেজা, ছিন্ন ভিন্ন বিকৃত। এক মুহূর্ত তাকিয়ে রইল, যেন নিজের শিল্পের দিকে কেউ শেষবারের মতো তাকায়। তারপর ধীরে ধীরে দেহটা নামিয়ে দেওয়া হলো পাত্রের ভেতরে। প্রথমে একটা শব্দ হলো, চুপচাপ, ধোঁয়া ভরা এক ফোঁস আওয়াজ। তারপর ধোঁয়া উঠতে লাগলো, কালো, ঘন, ভারী। পাত্রের ভেতরে দেহটা আর্তনাদের মতো গলে যেতে লাগলো। প্রথমে ত্বক, তারপর মাংস, হাড়ের ভেতরের লাল মজ্জা, সব গলে গেল। কিছুক্ষণের মধ্যে কোনো অবশিষ্ট থাকলো না, না হাড়, না দাঁত, না চুল, এমনকি নখের ভাঙা টুকরোটাও না। ঘরের মেঝেতে তখন স্রেফ একটা ধোয়া চাপা শীতলতা, আর পাত্রের ভেতরে কেবল কিছু রাসায়নিক বুদবুদ। জ্যাক চারপাশে তাকালো, একটা শুকনো কাপড় দিয়ে রক্তের দাগগুলো মুছে নিল। আজলান সেই অ্যাসিড পাত্রটা আবারও মুখ বন্ধ করে স্টিল কেসে ঢুকিয়ে রাখলো। ঘরে বাতি নিভিয়ে দেওয়ার আগ মুহূর্তে আজলান কেবল বলল, মৃত্যু হয়েছে, কিন্তু প্রমাণ নেই। এই ঘর জানে, কিন্তু এই ঘর কথা বলে না। দরজা বন্ধ হয়ে গেল। ঘরটা আবার নিঃশব্দ, নিষ্প্রাণ। এক পশলা মৃত্যু ঘ্রাণের স্মৃতি নিয়েও যেন কিছুই হয়নি এখানে। সকাল সকাল ঘুম ভাঙতেই অ্যাশ দেখতে পেল আজলান তার বিছানার কাছে হাঁটু মুড়ে বিছানায় মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তাকে দেখতে অনেকটা বাচ্চাদের মতোই লাগছে, মায়া ভরা চেহারা। অ্যাশ কিছুক্ষণ আজলানের দিকে তাকিয়ে থেকে তার চুলে হাত বোলাতে লাগলো। হাত বোলাতে বোলাতে সে হালকা করে আজলানের কপালে চুমু খেয়ে বুলেট ট্রেনের গতিতে তার কাছ থেকে সরে গেল। আর সরে যেতেই আজলান চোখ খুলে ফেলল। এভাবে ঘুমন্ত একটা বাচ্চা ছেলে অসত্য সুযোগ নিতে আপনার লজ্জা করে না, মিস অ্যাশ? হঠাৎ আজলানের কণ্ঠ শুনে অ্যাশ কিছুটা ভরকে গেল। এই মাত্রই তো সে তাকে ঘুমন্ত অবস্থায় দেখল। তাহলে এটা ভাবতে ভাবতেই অ্যাশ আজলানের দিকে তাকালো। আজলান তার দিকে তাকানো ছিল। আজলানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অ্যাশ কিছুটা লজ্জা পেল। কি হলো, এখন লজ্জা পাচ্ছেন যে? একটু আগে ওটা করার সময় লজ্জা লাগেনি? অ্যাশ আজলানের দিকে অবাক চোখে তাকিয়ে মনে মনে ভাবল, লোকটা এমন কেন বলছে? আমি তো শুধু একটা ছোট চুমুই দিয়েছি। তার কথা শুনে তো মনে হচ্ছে আমি চুরুমুর সাথে এক খাবলা মাংসও তুলে নিয়ে এসেছি। বেরবিন না করে যা বলার জোরেই বলুন। কিছু না। তাহলে আপনি কি প্রস্তুত, মিসেস ড্রেক? কিসের জন্য? শাস্তির। কিসের শাস্তি? আমার অপরাধ কি? আজব লোক তো আপনি। ভুলে গেলেন? বেশি বেশি বাদাম খান, স্মৃতিশক্তি বাড়বে। না হলে যে অবস্থা দেখছি, কিছুদিন পরে না নিজে জামাই খেয়ে ভুলে যান। আমার সাথে একদম হিয়ালি করবেন না আজলান। আগে বলুন আমার কি অপরাধ? একটা বাচ্চা ছেলেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার কপালে চুমু দেওয়ার মতো বড়সড় অপরাধ করেছেন আপনি। বাচ্চা? নিজেকে আপনার বাচ্চা মনে হয়? 40 বছরের বুড়ো। চুপ, একদম চুপ। আমার মোটেও 40 বছর না। ওই তো কাছাকাছি হবে আর কি। অ্যাশের কথা শুনে আজলান একটু ভাব নিয়ে বলল, আমার যতই বয়স হোক না কেন, তোমার দিয়ান ভাইয়ের থেকে আমি হ্যান্ডসাম আছি। এই দেখুন, একদম দিয়ান ভাইকে মাঝে টানবেন না, তাহলে কিন্তু। কি? তাহলে কি করবে? তাহলে তাহলে আমিও অলিভ অয়েলকে টানবো। অলিভ অয়েল? সেটা আবার কে? অ্যাশ মুখ ভেঙিয়ে বলল, কেন, আপনার উড বি ওয়াইফ। এই দেখো অ্যাশ, অলিভিয়াকে একদম আমাদের মাঝে টানবে না। টানবো, 100 বার টানবো, 1000 বার টানবো। যতবার আপনি দিয়ান ভাইকে টানবেন ততবার আমি অলিভ অয়েলকে টানবো। এটা ঠিক না। এটাই ঠিক। তোমাদের মেয়েদের সাথে ঝগড়া করে যেতে অসম্ভব। আপনি কি ইনডিরেক্টলি আমায় ঝগড়ুটে বলছেন? দেখুন। আজলান অ্যাশের সামনে 2 হাত জোর করে বলল, সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে। আমি ঝগড়ুটে। আপনি আমাকে একটা না 100টা চুমু খেতে পারেন। খাবেন? এটা বলে আজলান অ্যাশের দিকে তার গালে গিয়ে দিল। না থাক, আপনি যেহেতু ক্ষমা চেয়েছেন তাই আপনাকে আর কিছু বললাম না। অনেক বড় উপকার করলেন। এটা বলে আজলান মেঝে থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। যেতে যেতে বলল, সবাই ঠিকই বলে, মেয়ে মানুষের মাথায় বুদ্ধি কম। আজলানের কথা শুনে অ্যাশ তেড়ে তার দিকে গেল। আজলান ততক্ষণে ওয়াশরুমের সামনে পৌঁছে গেছে। কি যাবে, চল একসাথে যাই। গোসল করতে পানি খরচ কম হবে। আমার কোনো সমস্যা নেই। অ্যাশ আমতা আমতা করে বলল,
না না থাক, আপনি যান। অ্যাশের কথা শুনে আজলান বাঁকা হেসে ওয়াশরুমে ঢুকে গেল। আজলান ওয়াশরুমে ঢুকতেই অ্যাশ চেঁচিয়ে বলল, মেয়েদের মাথায় বুদ্ধি ঠিকই আছে, বরং ছেলেদের মাথায় গোবর ভরা। মেয়ে মানুষ বোঝে কম, চিল্লায় বেশি। কথাটা যেই বলুক ঠিকই বলছে। আজলানের কথা শুনে অ্যাশ আর কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ে। আজলান আর অ্যাশ রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হতে যাবে, তখনই মিস্টার আফতাবের ডাকে দুজনেই থেমে যায়। কোথায় যাচ্ছ আজলান? অফিসে। কেন, কিছু বলবে? মিস্টার আফতাব গম্ভীর স্বরে বললেন, আজকে অফিসে যাওয়ার দরকার নেই। কেন? একটু পরে জানতে পারবে। এখন সোফায় গিয়ে বসো, বাড়ির সবাই আসুক। মিস্টার আফতাবের কথা শুনে আজলান সোফার দিকে যাচ্ছিল, আর তার পিছু পিছু অ্যাশও যেতে নিচ্ছিল। এই মেয়ে। মিস্টার আফতাবের কথা শুনে অ্যাশ আর আজলান দুজনেই থেমে গেল। অ্যাশ ধীরে ধীরে বলল, জি, কিছু বলবেন আঙ্কেল? ওদিকে কোথায় যাচ্ছ? না মানে আজলান স্যার। ও আমার সাথে যাচ্ছিল ড্যাড। নিশ্চয়ই জানো ও আমার সেক্রেটারি, তাই আমি যেখানে যাব ও তো সেখানেই যাবে। কিন্তু এটা আমাদের পারিবারিক আলোচনা, এখানে বাইরের কেউ। ও যদি না থাকে তাহলে আমি এখানে থাকতে পারবো না। মিস্টার আফতাব কোনো কথা না বলে সোজা গিয়ে সোফায় বসে পড়লেন। আজলানও সোফায় বসে অ্যাশকে চোখের ইশারায় পাশের সোফায় বসতে বলল। অ্যাশ আজলানের থেকে কিছুটা দূরত্ব রেখে সোফায় বসে বলল। কিছুক্ষণের মধ্যেই জয়ী, ড্রেক, রিভান আর অলিভিয়া ড্রয়িং রুমে এসে পড়ল। আঙ্কেল, কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন নাকি? এত দ্রুত সবাইকে আসতে বললেন যে? হ্যাঁ আলভিয়া মা, বসো। অলিভিয়া গিয়ে আজলান আর অ্যাশের মাঝখানে বসে পড়ল। জায়গা কম থাকার কারণে তার বসতে সমস্যা হচ্ছিল, যার কারণে অ্যাশ কিছুটা সরে বসল। সবাই তো এসে পড়েছে দেখছি, তো আমি যা বলতে চাইছিলাম বলি। মিসেস জয়ী কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, ভনিতা না করে বলে ফেলো দেখি। মিস্টার আফতাব সান্ত্বনা সুরে বললেন, আহা, রাগ করছো কেন? বলছি তো, আমি চাইছিলাম আর কোনো অনুষ্ঠান না করে আলভিয়া আর আজলানের বিয়েটা দিয়ে দিতে। অনেক তো হলো লোক হাসানো, এবার কাজের কাজটা করা যাক। অলিভিয়া আর আজলানের বিয়ের কথা শুনে অ্যাশের মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেল। মিস্টার আফতাবের কথা মনে হয় মিসেস জয়ীর পছন্দ হলো। সে হাসি মুখে তাকে জিজ্ঞেস করলো, তো বিয়েটা কবে দিতে চাও তোমার ছেলের? কালকে। মিস্টার আফতাবের কথা ড্রেক ম্যানশনের ড্রয়িং রুমে মনে হয় ছোটোখাটো একটা বোমা বিস্ফোরণ ঘটালো। তার কথা শুনে আজলান দাঁড়িয়ে পড়ল। মিস্টার আফতাব তার দিকে তাকিয়ে বললেন, কি হলো, দাঁড়িয়ে গেলে যে? আজলান আমতা আমতা করে বলল, এত তাড়াহুড়ো করে বিয়েটা দেওয়া কি ভীষণ জরুরি ড্যাড? সেটা তোমাকে ভাবতে হবে না। আর আমি জ্যাককে ফোন করে জেনে নিয়েছি কালকে তোমার কোনো ইম্পর্টেন্ট শিডিউল নেই। সো আবার কোনো কাজের বাহানা দেখিয়ে আশা করি এবার আর বিয়েটা ভেঙে সেক্রেটারির হাত ধরে চলে যাবে না। মিস্টার আফতাবের কথা শুনে অ্যাশ হয়তোবা কিছুটা কষ্ট পেল। একে তো আজলান আর অলিভিয়ার বিয়ের কথা শুনে তার মন খারাপ হয়ে গেছে, যদিও সে জানে আজলান কোনোভাবে এই বিয়েটা করবে না। তাও তার উপর মিস্টার আফতাবের বারবার এই সেক্রেটারি সম্বোধন, এই সম্বোধন যেন বারবার তাকে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা। মিস্টার আফতাব আজলানের কথা পাত্তা না দিয়ে অলিভিয়াকে জিজ্ঞেস করলো, তোমার কোনো সমস্যা নেই তো অলিমা? না আঙ্কেল, এতে আমার কোনো সমস্যা নেই। যত তাড়াতাড়ি আমি আমার আজলানকে পেয়ে যাব ততই ভালো। এটা বলে অলিভিয়া আজলানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আজলানও পরিস্থিতি স্বাভাবিক রাখতে অলিভিয়ার হাসির বিপরীতে সেও একটুখানি হাসি দিল, যেটা সরাসরি গিয়ে অ্যাশের চোখে বাঁধল। সে মনে মনে বলল, বাহ আজলান সাহেব, বাহ, সারা রাত আমার সাথে মধুর মধুর কথা বলে এখন অলিভ অয়েলের সাথে হাসি বিনিময় হচ্ছে। এর শোধ যদি আমি আপনার থেকে না তুলেছি তাহলে আমিও আপনার বউ না। আজলান, জি ড্যাড। তোমার নিশ্চয়ই এই বিয়েতে কোনো সমস্যা নেই? যদিও তোমার সমস্যা থাকলেও এখানে কারো তাতে কিছু আসে যায় না। বিয়েটা তোমাকে কালকেই করতে হবে, তা ভদ্রতার খাতিরে তোমাকে জিজ্ঞেস করা। আজলান কিছু একটা ভাবলো, তারপর প্রফুল্ল মনে বলল, একদম না ড্যাড, আমার কোনো সমস্যা থাকবে কেন? আমি বিয়েটা করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আজলানের কথা শুনে অলিভিয়া খুশি হলেও অ্যাশ যেন আকাশ থেকে পড়ল। এবারটা করতে চাইছেটা কি? দ্বিতীয় বিয়ের জন্য দেখি তার তর্স হয়েছে না, শালা খাটাস একটা। এটা বলতে বলতেই অ্যাশ যেন নিঃশব্দে একটা হুঙ্কার ছাড়ল। মিস্টার আফতাব কপাল কুঁচকে আজলানকে জিজ্ঞেস করলেন, শর্ত? কিসের শর্ত? আর কেমনই বা শর্ত? আমার শর্ত এটাই চাই, আমি বাঙালি নিয়মে
অর্থাৎ বাংলাদেশের নিয়মে বিয়েটা করতে চাই। মিস্টার আফতাব আজলানের কথা শুনে অবাক হওয়ার পাশাপাশি খুশিও হলেন। তারও ইচ্ছে ছিল বিদেশের মাটিতে দেশীয় রীতিতে ছেলের বিয়ে দেওয়া। যদিও মিসেস জয়ীর কারণে ইচ্ছেটা তার মনের মধ্যেই দাবিয়ে রেখেছিলেন, কারণ মিস জয় কিছুতেই এতে রাজি হতো না। এখন যখন আজলান নিজেই বাংলাদেশি রীতিতে বিয়ে করতে চাইছে, তখন মিসেস জয়ীর বারণ করার কোনো সুযোগই নেই। মিসেস জয়ীর কিছু বলবে তার আগেই মিস্টার আফতাব বলে উঠলেন,